আওয়ামী লীগ তো একটা রেডি দল। আওয়ামী লীগের মানে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিরও কোনো নেতা যদি আওয়ামী লীগের ঝান্ডাটা সামনে নিয়ে এগোয়, দেখবেন যে তার পেছনে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হয়েছে এবং তারা সংগঠিত হয়ে যাবে। এক ধরনের আওয়ামী লীগ নিয়ে অজানা ভয় কাজ করছে। এই অজানা ভয় তারা একদম পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং সেনাবাহিনী পর্যন্ত তারা কল করে বসে আছে। বাংলাদেশের বাস্তবতা হলো আওয়ামী লীগকে মোছা যাবে না। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, দীর্ঘদিনের প্রতিষ্ঠান, যার একটা দার্শনিক আদর্শিক একটা ভিত্তি আছে। এই আওয়ামী লীগ শেখ হাসিনার উপর নির্ভরশীল কোন আওয়ামী লীগ না। এই হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরও নির্ভরশীল না। এই আওয়ামী লীগ জনগণের এক দল, জনগণের ভেতরে ঢুকে গেছে। বাস্তবতা আসলে কোনটা? আওয়ামী লীগকে ভুলে যাচ্ছে মানুষ, ডিমেনশিয়া হতে হবে তাদের ফিরে আসতে, তাদেরকে চেনাই যাচ্ছে না, এটা নাকি এতটাই শক্তিশালী যে সব বাহিনীকে সরকার নামিয়ে দিচ্ছে আওয়ামী লীগ ঠেকাতে? আওয়ামী লীগকে ঠেকাতে পুলিশ, র্যাব, বিজিবি সবাই মাঠে, এমনকি যখন আসলে এইসব মানে রেগুলার বাহিনীতে কুলায় না, সেনাবাহিনী তখন নিয়োগ করা হয়, সেনাবাহিনীকেও আমরা মোতায়েন হতে দেখলাম। এই একটা অবস্থা দেখা গেল। আওয়ামী লীগকে চিনছেই না, আওয়ামী লীগের মানে তার রাজনৈতিক কোনো বাস্তবতা নেই, প্রাসঙ্গিকতা হারায় ফেলছে, এই সমস্ত কথাবার্তা যদি বলে তাহলে এত আইন শৃঙ্খলা জনিত প্রস্তুতি কেন? আওয়ামী লীগ তো এমন না যে তারা কি বায়তুল মোকাররমে কোনো কর্মসূচি ঘোষণা করেছিল, আমি জানি না। বা বঙ্গবন্ধু এভিনিউতে কি কোনো বলছিল যে তারা জনসভা করবে? 32 নম্বরে কি ডেকেছিল? ডাকেনি। কিন্তু সেখানে একটা উত্তেজনা বাঁধানোর জন্য দেখা গেল যে আওয়ামী দোসর বলে সাংবাদিকদের উপর ঝাঁপায় পড়লো জামাত। বরং আওয়ামী লীগের এখন তারা কি করবে? নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা তো মিছিল করবে, মিটিং করবে, তো এখন একটা স্পেস তো লাগবেই। এই যে আপনি বলছেন তুলনামূলক বিচারে তাদের জন্য ভালো হবে বিএনপিকে সমর্থন করা, আপনার মতো করে মানে অনেকটা এরকম করে আমরা শুনেছি শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ এর নেতাকর্মীদের কাছে বিএনপি ধর্ণা দিয়েছিল, নির্বাচনের আগে হাতে পায়ে ধরেছিল, তিনি হাতে পায়ে ধরা শব্দটা ব্যবহার করছেন, এবং তারা আসলে তাদেরকে সমর্থনও করেছে জামাতকে ঠেকাতে। মানে জামাত কি এত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল নির্বাচনে যে তাদেরকে ঠেকাতে আওয়ামী লীগ বিএনপির একাট্টা হয়ে উঠতে হয়েছিল? জামাত তো অপ্রতিরোধ্য শক্তি হিসেবেই তো আসলে আবির্ভূত হয়েছে। যখন দেশে গণতন্ত্র থাকে না, ফ্যাসিজম থাকে না, তখন সাম্প্রদায়িক উগ্র শক্তি, ধর্মীয় শক্তি মাথা চাল দেয়। সজীব অজের জয়ও কিন্তু আগ্রহ প্রকাশ করছেন, আমরা দেখেছি, আগেও দেখেছি ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে, তারপর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তো বলেই ফেললেন তার মা বৃদ্ধ, কেউ চিরজীবন মানে রাজনীতি করতে পারে না, বা এরকম কি কথাবার্তা তিনি বলেছিলেন আল জাজিরার সাক্ষাৎকারে। কিন্তু তারপরেও আবার দেখা গেল তার সেই বক্তব্যটাকে কেউ আমলেই নিল না, এবং শেখ হাসিনাই দলের নেতৃত্বে থাকবেন এরকম একটা বিষয় প্রতিষ্ঠিত হলো। মানে এই অবস্থার কারণ কি? আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলি আমি আমার এই প্ল্যাটফর্ম থেকেই, তারাও আসলে কেউ শেখ হাসিনার বিকল্প ভাবেন বলে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো কথাতেই আমার খুব মনে হয় না। কিন্তু আসলে মানে আপনার কাছে কি মনে হয় এই অবস্থানের কারণ কি? আওয়ামী লীগের সভানেত্রীর বয়সও তো ৭৮, অপেক্ষা করবার জন্যও তো খুব যে সময় তার হাতে আছে, 5 বছর পরে যদি সাধারণভাবে নির্বাচন হয় অত সময়ও তো আসলে তার হাতে নাই। কিন্তু আওয়ামী লীগ কেন এটা ভাবেন? আপনার কাছে কোনো ব্যাখ্যা, যুক্তিযুক্ত ব্যাখ্যা পান আপনি? এটা দুইটা কারণ আছে। একটা হলো শেখ হাসিনা হয়তো তার সেফটি, সিকিউরিটি, আন্তর্জাতিক পরিস্থিতির ক্ষেত্রে সে এই পদটা মানে আওয়ামী লীগের তিনি সভা নেত্রী বা প্রধান এটা বলতে চান, এবং এটা বলে বোঝাতে চান যে 5ই আগস্ট যেই ঘটনা বাংলাদেশে ঘটেছে এটা আসলে অভ্যুত্থান না, এটা ছিল জঙ্গিদের একটা ষড়যন্ত্র। এটাকে শুধু আপনি মানে কি বলে একটা ফড়ইটা আপনি দেবেন, দেখবেন যে ফুটতে থাকবে, তো একটা রেডি হয়ে আছে সবকিছু। তো সেখানে আপনি সেলিনা আইবির কথা, আমি কথা বলছি, সেলিনা আইবিও হইতে পারে, সাবের হোসেন চৌধুরী হইতে পারে, এরকম আরো, বা শিরিন শারমিনও হইতে পারে, আব্দুল হামিদও হইতে পারে, যে কাউকে আপনি ইয়ে করবেন না কেন, এতে আপনি জোহরা তাজউদ্দিনকে কে চিনতে পারেন? ওই সময় সবাই জানতো যে তাজউদ্দিন আহমেদকে চিনতো, কিন্তু জোহরা তাজউদ্দিনকে কিন্তু কেউ চিনতো না, অপরিচিত ছিল। খুব রাজনীতিতে অ্যাক্টিভ ছিল তেমন কিন্তু নেতা নন, বরং তখন আব্দুল রাজ্জাক ছিলেন, তোফাইল ছিলেন, মহিউদ্দিন আহমেদ ছিলেন, অনেকে ছিলেন। সেই জায়গা থেকে জোহরা তাজউদ্দিনকে পিক করা হয়েছে এবং জোহরা তাজউদ্দিন খুব
সফলতার সাথে দলকে সংগঠিত করছে। কারণ এটা তো সংগঠিত হয়েই আছে। ধরেন ধরেন সংগঠিত করেছেন জোহরা তাজউদ্দিন, কিন্তু নেতৃত্ব চালিয়ে যাবার মতো আপনার কাছে মনে হয় যে তিনি যদি যদি শেখ হাসিনা না ফিরতেন, সেই সময়ের কথাই আমি বলছি, তিনি আসলে দলকে এরকম একটা অবস্থায় আনতে পারতেন নেতৃত্ব দিয়ে? বা ধরেন তখন যদি জোহরা তাজউদ্দিন মানে জোহরা তাজউদ্দিন যেভাবে করে দলকে সংগঠিত করলেন, তারপরে তো শেখ হাসিনা ফিরে আসলেন এবং দলের দায়িত্ব নিলেন, যদি সেটি না হতো, মানে জাস্ট আমি একটা ধারণার কথা জিজ্ঞাসা করছি, আপনার মনে হয় জোহরা তাজউদ্দিন দলকে এভাবে এগিয়ে নিতে পারতেন, বা শেখ হাসিনার বিকল্প একটা জায়গায় যেতে পারতেন? আহ শেখ না, পারতেন, অবশ্যই পারতেন। পারতেন, কারণ এখানে যদি শেখ হাসিনা নাও আসতেন, আরো যদি 5 বছর পরে আসতেন, আহ, তখন এই নির্বাচন হতো এবং জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ যে জায়গায় তখন ওই অবস্থার মধ্যে যতটুকু জায়গা করার দরকার একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে, সেই জায়গায় চলে আসতে পারতো, এখানে কোনো সমস্যা হতো না। এবং এখনো আমি বিশ্বাস করি যে যারাই এই কান্ডারি হবেন এখন আওয়ামী লীগের, যদি কেউ হন, সে এগিয়ে নিতে পারবে। তবে অবশ্যই সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, আহ, ক্ষমতাসীন রাজনৈতিক দল, তার সাথে নেগোসিয়েশন, এগুলি বোঝাপড়া, এগুলি দরকার আছে। ক্ষমতাসীন কারণ রাজনৈতিক দলের সাথে কোনো রকম নেগোসিয়েশন বা বোঝাপড়া, গণঅভ্যুত্থানের পর, হ্যাঁ জি, আমি বলছি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে কোনো রকম নেগোসিয়েশন বা বোঝাপড়া হচ্ছে এমনটি জানেন কি? যেমন ধরেন বোঝাপড়ার একটা ঘটনা দুই সব পক্ষই বলে নির্বাচনের আগে যে বিএনপিকে ভোটে আনতে একরকমের একটা বোঝাপড়া হয়েছে, সমর্থন হয়েছে, তারপরে আসলে কোনো বোঝাপড়া বা সমঝোতা কি চলছে? চলছে কিনা আমি বলতে পারবো না, তবে বাস্তবতা হলো এই যে এইভাবে এখন যে রাজনীতির ধারা চলছে, এইভাবে চলতে থাকলে বিএনপি একসময় দুর্বল হয়ে পড়বে, জামাত আরো মাথা চাড়া দেবে। তখন কিন্তু গণতান্ত্রিক শক্তি হিসেবে, যদি যেহেতু আর কোনো বড় গণতান্ত্রিক শক্তি থাকছে না, তখন কিন্তু আওয়ামী লীগের প্রয়োজনটা পড়বে। সুতরাং আওয়ামী লীগ যদি সাড়া দেয় এবং সমঝোতার একটা চেষ্টা করে, এবং একইভাবে সরকারেরও যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে তার নিজের এক্সিস্টেন্সের জন্য এবং গণতান্ত্রিক রাজনীতিকে টিকে রাখার জন্য আওয়ামী লীগের সঙ্গে তার ভবিষ্যতে একটা বোঝাপড়ার জায়গাটায় আসতে হবে। এটা দুই তরফের থেকেই হইতে হবে। তা নাহলে কিন্তু বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থা রাজনীতির বিস্তার ঘটবে। তখন সেখান থেকে কিন্তু বিএনপি রেহাই পাবে না। এই মানে বড় আঙ্গিকে রাজনীতির এই ক্যানভাসটা একটু বড় আঙ্গিকে চিন্তা ভাবনা করতে হবে। শুধু আমি মানে আওয়ামী লীগের বিরোধিতা করব, আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে কোন শক্তি সামনে চলে আসতেছে এটাও দেখা দরকার। যে সেই শক্তি যদি একবার চলে আসে, তখন আপনি তো বিপন্ন হবেন, আপনার তো আর কোনো সম্ভাবনাই থাকবে না। বরং আওয়ামী লীগ যদি আসে, সামনে চলে আসে, তখন আপনার রাজনীতির মেরুকরণটা আবার আপনি ভিন্নভাবে নিয়ে আসতে পারবেন। তো সেই দিকগুলো মানে কখনো অনসাইডেড হইতে নেই। রাজনীতিটা রাজনীতির যারা খেলোয়াড়, তাদেরকে মাঠে কখনো ডানে যেতে হয়, কখনো বামে যেতে হয়, সাইড লাইনে যেতে হয়, সামনে খেলতে হয়। তো বিএনপির মতো রাজনৈতিক দল, তাকে তো অবশ্যই কৌশলী হতে হবে। সে তো অনসাইডেড একদিকেই শুধু বল নিয়ে দৌড়াবে, সেটা তো হয় না। তাকে মাঝে মধ্যে ডানে যাইতে হবে। সেই ডানে শত্রুটা কে? সে কি আওয়ামী লীগ নাকি জামাত, সেটাও তাকে বুঝে সেভাবে দৌড়াইতে হবে। তা নাহলে তো হোঁচট খেয়ে পড়তে পারে যে কোনো সময়। জি, প্রসঙ্গক্রমে আসছিল যে প্রধানমন্ত্রী সফরে আছেন, মালয়েশিয়া হয়ে প্রথম বিদেশ সফর হলো, মালয়েশিয়া হয়ে চীনে আছেন, মানে এটা নিয়েও অনেক কথা হচ্ছে। আপনার কাছে এই সিদ্ধান্তটা কেমন মনে হচ্ছে যে তিনি প্রথমে মালয়েশিয়া গেলেন, কিন্তু আসলে যেই দুটো দেশকে নিয়ে আলোচনা হয় ভারত আর চীন, চীনে আগে যাবেন না ভারতে আগে যাবেন, আগের প্রধানমন্ত্রী বা আগের সরকার আওয়ামী লীগ সরকারের কথা বলছে, তারা যেমন সবসময় প্রথম সফর নির্বাচিত হওয়ার পর সবসময় ভারতেই করে এসেছেন, সেটির বাইরে গিয়ে চীনে সফর করলেন, এটা নিয়ে যেমন আলোচনা আছে, প্রশংসা আছে, আবার কেউ কেউ সমালোচনাও করছেন। আপনার কাছে কি মনে হয় কেমন হলো এই সিদ্ধান্ত? এটা তো একটা পররাষ্ট্রনীতির একটা পরিবর্তন বোঝা যাচ্ছে, যে আগের মতন হবে না যে আগে ভারত তারপরে অন্যান্যরা। এখন আগে হচ্ছে আমার স্বার্থ কোথায়, আমার কোথায় আমার গেলে আমি বেশি লাভবান হব, সেই জায়গাটা চিহ্নিত করা হচ্ছে। তো সেই হিসেবে চীন সামনে আসে। তবে চীন আসার আগে যেহেতু আবার ভারত একটা ফ্যাক্টর, একেবারে প্রতিবেশী, তার অবস্থানটাকেও অস্বীকার করা যায় না। যেহেতু একটা ট্র্যাডিশন গড়ে তুলছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে যাইতে হবে ভারত। সুতরাং
এই দোটানার মধ্যে তিনি এর মাঝখানে শুরু করলেন 18 ঘন্টা মালয়েশিয়া সফর দিয়ে, তারপর তিনি চীনে গেলেন যাতে কেউ বলতে না পারে প্রথম সফর ছিল চীন, প্রথম সফর মালয়েশিয়া। এটাই মানে বলার জন্য, এস্টাবলিশ করার জন্য হয়তো তিনি মালয়েশিয়াকে যুক্ত করে চীনে গেলেন, এরপর হয়তো ভারতের কথা চিন্তা করবেন। এখন দেখেন ভারতের সাথে যেই রকম সম্পর্কটা সামনে আসার কথা ছিল সেরকম কিন্তু আসেনি, বরং এই সরকারের সময় থেকে এই গত 4 মাসে চীন কিন্তু দেখবেন যে সরকার বিরোধী রাজনীতি নানান পর্যায়ে তারা দফায় দফায় কিন্তু চীনে সফর করিয়েছে। চীনের সাথে যে বাংলাদেশের একটা বিনিয়োগ, উন্নয়ন, রাজনৈতিক একটা সম্পর্ক থাকা উচিত, সেইটাকে ভালোভাবে সবাইকে যুক্ত করার একটা যে চেষ্টাটা ভারতের দিক থেকে, কিন্তু সেই চেষ্টাটা একেবারেই মানে খুবই ন্যূনতম। শুধুমাত্র প্রয়াত বেগম খালেদা জিয়ার যেদিন তার খবর দেওয়া হয় সেদিন জয়শঙ্কর এসেছিলেন, আর শপথ অনুষ্ঠানে পার্লামেন্টারি স্পিকার এসেছিলেন, এইটুক পর্যন্ত। এর বেশি কিন্তু হয়নি। ধরুন তাদের পার্লামেন্টে শোক প্রস্তাব করা হলো, তাদের পার্লামেন্টে, ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব করা হলো, বা ধরেন প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর প্রথম অভিনন্দন বা প্রথম আমন্ত্রণ জানানো বিদেশ সফরের জন্য, এই কাজগুলো করা হলো বলে মানে ভারতীয়রা দাবি করছে। আমার অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি বলছিলেন যে ভারতের পক্ষ থেকে এরকম জেস্টার আছে যেটাকে তিনি একপাক্ষিক জেস্টার বলছেন। তিনি বলছেন একপাক্ষিক চেষ্টা ভারত করেছে, বাংলাদেশের পক্ষ থেকে নাকি কোনো চেষ্টা হয় নাই। না, বাংলাদেশের তো পররাষ্ট্রমন্ত্রী গেছেন, আর এটা তো ধরেন একটা এখানেও আবার তিনি বলছেন, একটু যোগ করে দিই মুস্তাফা ফিরোজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে গেছেন তিনি বলছেন যে এটাকে তিনি সফর হিসেবে না দেখিয়ে ট্রানজিট হিসেবে দেখিয়েছেন, যে ভারতকে ট্রানজিট করে তারপরে তিনি অন্য কোথাও বলে এটা দেখানো হয়েছে। এটা ঠিক হবে না, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন সম্ভবত 2 দফায়। এই চেষ্টাটা ছিল, কিন্তু ওই চেষ্টার থেকেও বড় কথা হলো যে দায়িত্বটা ভারত তো একটা সেট একটা গভর্নমেন্ট, আর বাংলাদেশে একটা পালা বদল হয়েছে। সেই পালা বদলের কারণে এটাকে আরো কাছে টেনে আনার জন্য ভারতের দিক থেকে অনেক বেশি উদ্যোগটা দরকার ছিল। যেমন এই যে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় একটা অস্বস্তি হয়ে গেল পুশিন, যে হারে পুশিনটা চলছে সেটাকে প্রতিরোধ করা হচ্ছে। এই সীমান্তে বিভিন্ন পয়েন্টে একটা যুদ্ধ একটা অবস্থা, এটা তো সম্পর্ক, ভালো সম্পর্কের কোনো সিগন্যাল দেয় না। তারপরে দেখেন তার আগে যেটা ঘটলো, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না। ডাক্তার জাহিদুর রহমান যেভাবে দিল্লির বিমানবন্দর থেকে ফিরে আসলো, তারপরে জয়সওয়াল যেভাবে আপনার রণদীপ জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মুখপাত্র যেভাবে একটা বক্তব্য, সাদামাটা একটা বক্তব্য দিল, মনে হলো যেন এটা কোনো ব্যাপারই না। তো অথচ বাংলাদেশের তোলপাড় হয়ে গেল, বাংলাদেশের ভারতের উপ হাই কমিশনারকে পর্যন্ত তলব করা হলো, এবং আজকেও বাংলাদেশ বললো যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তাতে বাংলাদেশ খুশি না। এই ব্যাপারে অপমানিত হয়ে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ফেরত আসবেন, এটাকেও গুরুত্ব না ভারতের কাছে। এইগুলো কিন্তু খুব ভালো মানে কূটনীতিক শিষ্টাচারের পরিচয় না। আপনি এইগুলি করতে থাকলে এখন মানে আমাদের অবস্থাটা কি হতে পারে, বা আমাদের উপায়টা কি? ধরেন আমরা আমাদের জন্য যেটা ভালো সেরকম আমরা চিন্তা করছি, মানে যদি বলি সরকারের কথা চিন্তা করি, যে সরকার সেটি করছে, চীন সফর করছে তাদের নানান আমাদের দেশের স্বার্থ ইত্যাদি, বাংলাদেশের জন্য কোনটা ভালো হবে সেটা বিবেচনায় নিয়ে করছে। কিন্তু ওই যে আবার ভারতের বাস্তবতা বলছেন যে তারা প্রতিবেশী দেশ, তারা সীমান্তে একটা যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে রাখতে পারে, তারা পুশিন করতে পারে, তারা এরকম অপমান অপদস্থ করতে পারে। এইরকম যে একটা চাপে রাখার কৌশল হিসেবে নিচ্ছে, প্রতিবেশী দেশ যদি ক্ষুব্ধ হয়ে ওঠে সেখানে আমাদের কৌশলটা কি? না, এটা অবশ্যই এটা কাটাতে হবে, কিন্তু এটা দুই পক্ষ যদি আগায় না আসে তাহলে তো ইউনূস সরকারের সময় যে অবস্থাটা ছিল, ভারত তো তখন বারবার বলছে যে রাজনৈতিক সরকার আসলেই এই অবস্থাটা কেটে যাবে। এখন দেখেন ভিসা কিন্তু সহজ হয়নি। এই ভিসা সহজ করার জন্য কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যে আহ্বান জানাইছে, এবং মনে হলো যে 2 পররাষ্ট্রমন্ত্রী বা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের পর মনে হলো যে বোধহয় অন্তত ভিসাটা সহজ হবে। এখন তো সেই সহজটা হয়নি। বহু মানে যারা চিকিৎসা প্রার্থী তারা কিন্তু যেতে পারছে না, এটা হলো বাস্তবতা। তো আপনি তো
ভারতের পক্ষ থেকে তো দৃশ্যমান, শুধু ধরেন আপনি অভিনন্দন জানালেন, শুভেচ্ছা জানালেন, অথবা আনুষ্ঠানিকতা। মানে কি বলে কবর দেওয়ার অনুষ্ঠানে আসলেন, শপথ অনুষ্ঠানে আসলেন, কিন্তু এমন কিছু কার্যক্রম নিতে হবে যার ফলে বাংলাদেশ মনে করে, নতুন সরকার মনে করেন যে না, আহ, শেখ হাসিনার সরকারের সময় ভারতের সাথে যেমন সম্পর্ক, আহ তেমন সম্পর্কটা হবে। কোন চুক্তি তো বাতিল করেনি বাংলাদেশ, বাংলাদেশ কোন চুক্তি বাতিল করেনি, সবই আছে। আপনারা দেখেন তিস্তা ব্যারিস্টার যে তিস্তা মহাপরিকল্পনা করতে হচ্ছে কেন? তিস্তার পানি বন্টন চুক্তিটা যদি আপনি করে ফেলতেন তাহলে তো আজকে তিস্তা ব্যারেজ নিয়ে চীনে দৌড়াইতে হতো না প্রধানমন্ত্রীকে। এখন তো সেটা করতে হচ্ছে, তাই না? তো এই তিস্তা ব্যারেজ করাটা, এটা তো ভারতের জন্য অস্বস্তিকর। ভারত তো এটা ভালোভাবে নেবে না, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু